দোষ আমারই। বন্ধুর বোনের বিয়ে, যাব আর খেয়ে চলে আসব, এই ঠিক ছিল। কিন্তু গিয়েই মুশকিলে পড়লাম। বন্ধু একান্তে ডেকে হাত দুটো ধরে বলল, উদ্ধার করে দে ভাই, ভীষণ বিপদে পড়েছি। কি আবার হলো? পাড়ার ছেলের দল পরিবেশন করবে ঠিক ছিল, কিন্তু তাদের মধ্যে একদল বেপাড়ায় জলসা শুনতে চলে গেছে। লোক কম, তোদের হাত লাগাতে হবে। ঠিক আছে। পাঞ্জাবি খুলে ফেললাম, তারপর কোমরে গামছা বেঁধে লেগে গেলাম কাজে। সব যখন শেষ হলো, রাত 12টা বেজে গেছে। নিজের আর কিছু মুখে দেবার ইচ্ছে ছিল না। একটু দই খেয়ে রাস্তায় যখন পা দিলাম, তখন রাত 12টা। বন্ধু বলছিল নিমন্ত্রিতদের কারো মোটরে উঠিয়ে দেবে, কিন্তু রাস্তায় নেমে দেখা গেল সবাই চলে গেছে, কোনো মোটর নেই। বন্ধুকে আশ্বাস দিলাম, আমি বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে নেব। 12:30 কলকাতার পক্ষে আর এমন কি রাত। রাস্তার মোড়ে গিয়ে দেখলাম এদিক ওদিক ফাঁকা, যানবাহন তো নেই। রাস্তা জনমানব শূন্য। বরাত। আচমকা ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। বিরক্তিকর বৃষ্টির ফাঁকে রাস্তার আলোগুলো বেশ নির্জীব, নিষ্প্রভ। পিছিয়ে একটা দোকানের আড়ালে দাঁড়াতে গিয়ে বিপত্তি। একটা কালো কুকুর শুয়েছিল। দেখতে না পেয়ে একেবারে তার পেটের ওপর পা দিতে কুকুরটা বিকট স্বরে চিৎকার করে উঠল, গেছি রে বাবা। লাফিয়ে রাস্তার কাছে আসতেই চোখ পড়ে গেল, অনেক দূরে একজোড়া আলো এগিয়ে আসছে। মরিয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালাম। বাস, লরি, ট্যাক্সি, প্রাইভেট যাই হোক না কেন, দুহাত তুলে থামাবো, তা না হলে সারাটা রাত এইখানে দাঁড়িয়ে থাকতে হবে। কিংবা পিছু হেঁটে নিমন্ত্রণ বাড়ি গিয়ে বন্ধুকে ঘুম থেকে তুলে বিব্রত করতে হবে। আলো দুটো খুব ধীরে এগিয়ে আসছে। মাঝে মাঝে সন্দেহ হলো বুঝি বা থেমেই আছে, আর এদিকে আসবেই না। পকেট থেকে রুমাল বের করে সব ভিজে মাথাটা মুছে নিচ্ছে। আচমকা কর্কশ কণ্ঠস্বরে চমকে উঠলাম, কি মশাই, রাস্তার মাঝখানে নটরাজ নৃত্য দেখাচ্ছেন নাকি? তারপর চাপা দিলেই তো চটে যাবেন। তাড়াতাড়ি রাস্তা থেকে সরে এসেই লক্ষ্য করলাম একটা মিনি বাস। দূরের আলো জোড়া আর দেখা গেল না, তার মানে দূরের আলো দুটো এই মিনি বাসেরই। হঠাৎ খুব দ্রুত এসে পড়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি উঠব। মিনি বাস থামল। হাতল ধরে উঠে পড়লাম। মিনি বাস একেবারে ফাঁকা। অবশ্য এই মাঝরাতের পরেও যাত্রী আর পাবে কোথায়? পিছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মাথাটা ভালো করে মোছা হয়নি, কোচার খুঁট খুলে জোরে জোরে মুছে নিলাম। আমার আবার সর্দির ধাত, মাথায় জল বসলেই বেদম কাশি শুরু হয়। মুখ তুলে দেখলাম একটা ছোকরা আমার হাতে টোকা দিচ্ছে। টিকিটটা করবেন? জিজ্ঞাসা করলাম, ঢাকুরিয়া যাবে তো? হ্যাঁ যাবে, যেতেই হবে। কত ভাড়া? 3 টাকা। 3 টাকা? 90 পয়সা করে যাই তো। কথাটা বলেই বুঝতে পারলাম ঠিক বলিনি। দিনের বেলা যা রেট, এই মাঝরাতে দুর্যোগে সে রেট কখনো হতে পারে? বাড়তি পয়সা বোধ হয় ড্রাইভার কন্ডাক্টরের পকেটে যাবে। কোনো কথা না বলে 3টে টাকা এগিয়ে দিলাম। টিকিট দিতে দিতে লোকটা বলল, এ মিনি বাসে যেখানে যাবেন 1 ভাড়া, সামনে স্টপেজে নামলে ওই 3 টাকা। লোকটার সঙ্গে তর্ক করতে ইচ্ছা হলো না। বলুক যা ইচ্ছে, মাঝরাতে যে পৌঁছে দিচ্ছে এই আমার ভাগ্য।
সিটে হেলান দিয়ে বাইরের দিকে তাকালাম। সব ঝাপসা, কিছু দেখা যাচ্ছে না। মিনি বাস খুব জোরে ছুটছে। এত রাতে পথিক নেই, ট্রাফিক সিগন্যালের বালাই নেই, তাই এই বেপরোয়া গতি। কিছুক্ষণ পর ঘুমে চোখ বুজে এলো। ঘুমিয়ে পড়লেও অসুবিধা নেই। লোকটা আমি কোথায় নামবো জানে। ঢাকুরিয়া এলে ঠিক ডেকে দেবে। এক সময় ঘুম ভাঙল। মিনি বাস একভাবে ছুটছে। চোখ হাতকড়ির দিকে পড়তেই চমকে উঠলাম। রাত 2:30-টে, যেভাবে মিনি বাস ছুটছে এতক্ষণে ঢাকুরিয়া পৌঁছে যাওয়ার কথা। জিজ্ঞাসা করার জন্য এদিক ওদিক দেখেই অবাক হলাম। মিনি বাস খালি, কেউ কোথাও নেই। ও মশাই, শুনছেন? ঠিক রুটে যাচ্ছেন তো? ঢাকুরিয়া পিছনে ফেলে এলেন নাকি? কোনো উত্তর নেই। আশ্চর্য, গেল কোথায় লোকটা? আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন বোধহয় মিনি বাস থামিয়ে লোকটা নেমে গেছে, কিন্তু এভাবে মাঝপথে কি নেমে পড়তে পারে? ঝড়ের বেগে মিনি বাস ছুটছে। মনে হচ্ছে মাঝে মাঝে চাকাগুলো যেন রাস্তায় ছুটছে না। ঢাকুরিয়া কখন পার হয়ে গেছে। নিচু হয়ে দেখলাম দুপাশে ঘন জঙ্গল, জোনাকির পাহাড়। শহর ছাড়িয়ে গায়ের মধ্যে দিয়ে কোথায় চলেছে মিনি বাস। আমি এগিয়ে সামনের সিটে গিয়ে বসলাম। ঝুঁকে পড়ে ড্রাইভারকে বললাম, দাদা, কোথায় চলেছেন? জায়গাটার নাম কি? ড্রাইভার পেছন ফিরল না। গম্ভীর গলায় বলল, আমি বলবো কি করে? কন্ডাক্টর ঘন্টা না দিলে আমি বাস থামাই কি করে? কিন্তু ঘন্টা দেবে কে? কন্ডাক্টর তো কখন নেমে গেছে। এবার ড্রাইভার পিছন ফিরল। এই পেঁচি ভূতগুলোর কথা আর বলবেন না মশাই। এই আছে, এই নেই। এদের সঙ্গে একসঙ্গে কাজ করাই ঝকমারি। আমার মেরুদণ্ড বেয়ে শীতল প্রবাহ। সমস্ত শরীর কেঁপে উঠল থরথরিয়ে। মানুষ নয়, নরকঙ্কাল। চোখের দুটো গর্তের মধ্যে লাল আলো শিখা। কথা বলবার সময় দাঁতগুলো মরমর করে উঠল। গলা দিয়ে ভয়ার্ত স্বর বের হলো, আপনি? আবার ড্রাইভার হেসে উঠল। দু হাতে পাশা নড়লে যেমন শব্দ হয় তেমনই আওয়াজ। কঙ্কাল হাত দিয়ে ড্রাইভার একটা পৈতে তুলে ধরল। খানদানি ব্রহ্মদত্তী, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলাম। আমার সঙ্গে ওদের তুলনা। মরেওছি ব্রাহ্মণের হাতে। ড্রাইভার মুখ ফিরিয়ে আবার স্টিয়ারিংয়ের দিকে নজর দিল। কি লাফিয়ে বেড়াচ্ছেন কেন? টিকিট করেছেন? পিছন থেকে কন্ডাক্টরের কণ্ঠ। লোকটা হঠাৎ এলো কোথা থেকে? কিন্তু কোথায় লোকটা? শার্ট, প্যান্ট, কাঁধে ব্যাগ সব ঠিক আছে, শুধু লোকের চিহ্ন নেই। আচ্ছা, মিনি বাসে উঠেছি তো, ভুতুড়ে বোধ হয়। এখন প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে পারলে হয়। পকেট থেকে টিকিটটা বের করে দেখালাম। গলায় সাহস এনে বললাম, কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় থাকবো? সিটের তলায় একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। ঘুম হবার কি আর জো আছে? তারপর লোকটা পাশে বসলো। লোকটা বসলো মানে তার জামা কাপড় বসবার ভঙ্গি করলো। আপনাকে কি বলছিল ওই ভৈরব ভট্টাচ? আমি অবাক। দেহ অদৃশ্য, অথচ কণ্ঠস্বর কানে আসছে। জিজ্ঞাসা করলাম, ভৈরব ভট্টাচ কে?
ওই যে বাস চালাচ্ছে। বামনাই দেখাচ্ছিল বুঝি? যে আসে তাকেই পইতে তুলে দেখায়। আজকাল পইতের কোনো মান সম্মান আছে নাকি? ওর জন্যই তো আমার এই অবস্থা। কী রকম? লোকটা ব্যাগটা কাঁধ থেকে কোলের ওপর রাখলো, বেশ জুৎসই হয়ে বসলো, তারপর বলতে শুরু করলো। স্টিয়ারিং ধরলে ভৈরবের আর জ্ঞান থাকে না। তখন মিনি বাস নাকি উড়োজাহাজ চালাচ্ছে ভুলে যায়। কতবার সাবধান করেছি, কিন্তু কে শোনে কার কথা? 5-6 বছরের বাচ্চার হাতে মুড়ির ঠোঙা রাস্তা পার হচ্ছিল, দিলে তাকে চাপা, ব্যাস চারদিক থেকে লোক ঘিরে ফেললো। আধ লাইটের বৃষ্টি শুরু হলো মিনি বাসের ওপর। চায়ের দোকান থেকে এক টিকিওয়ালা বামুন বের হয়ে এলো, হাতে লোহার রড, একেবারে সোজা ভৈরবের মাথায়। আর শব্দটি করতে হলো না, স্টিয়ারিংয়ের ওপরই নেতিয়ে পড়ল। আমি দরজা দিয়ে পালাবার চেষ্টা করছিলাম, ধানিট এসে পড়লো আমার চোয়ালে। বাপ বলে ডিগবাজি খেয়ে রাস্তার উপর পড়লাম। সেই থেকে এই অবস্থা। ভৈরব বামুনের হাতে গেছে, নিজে বামুন তাই ব্রহ্মদত্তী, আর আমি। কথা আর শেষ হলো না। ভৈরব ভট্টাচার্য হুঙ্কার দিয়ে উঠল। দেখ গুপে, প্যাসেঞ্জারকে যা তা বোঝাতে যাস না। তুই তো বললি সব ঠিক আছে, চালাও জোরে, বাবুদের অফিসের দেরি হয়ে যাবে। খবরদার, কপালের নিচে অমন ড্যাব ড্যাব একজোড়া চোখ রয়েছে কিসের জন্য? রাস্তার লোকজন দেখতে পাও না? আমি বলবো তবে থামবে? এবারে ওদের চেহারা দেখা গেল। চেহারা মানে কঙ্কাল। চেঁচামেচি, হইচই, শেষকালে হাতাহাতি। সর্বনাশ! ভৈরব ভট্টাচার্য স্টিয়ারিং ছেড়ে বাসের ভিতরে হাত বাড়ালো। আজ তোর একদিন কি আমার একদিন। একবার ইটের ঘায়ে কাবার হয়েছিস, এবার আমার হাতে মরবি। গুপেও আস্তিন গুটিয়ে রুখে দাঁড়ালো। আঙুলের হাড়গুলো মরমর করে উঠল। ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল বাসের মেঝের ওপর। বেশ, হয়ে যাক। দাদা বলে এতদিন কিছু বলিনি, কিন্তু আর মানুষ নই যে মিথ্যা কথা সহ্য করব। গায়ে আর অপমান মাখবো না। দেখি কার হাড়ে কত শক্তি। আমি মহা মুশকিলে পড়লাম। দুই কঙ্কালের মাঝখানে আমি। লড়াই হলে বেশিরভাগ চোট তো আমার উপর দিয়েই যাবে। স্টিয়ারিং ছেড়ে ভৈরব ভট্টাচার্য ভেতরে চলে এসেছে। স্টিয়ারিংয়ে কেউ নেই, অথচ ভুতুড়ে বাস উদ্দাম বেগে ছুটেছে। বুঝতে পারলাম এখনই আশেপাশের দোকানের সঙ্গে কলিশন হবে। মিনি বাস চুরমার, সেই সঙ্গে আমিও। অনেকগুলো উত্তেজিত কণ্ঠস্বর। কেউ ভৈরব ভট্টাচার্যের পক্ষ সমর্থন করছে, কেউ গুপির। কিন্তু বাস তো খালি ছিল। এতগুলো লোক এলো কোথা থেকে? মুখ ফিরিয়ে যা দেখলাম তাতে আমার মাথার চুল সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল। মনে হলো বুকের টুকটাক শব্দ বুঝি বন্ধ হয়ে যাবে। একেবারে সামনের সিটে আমার পাশে তখন হালদারের দাদামশাই, মাস দুয়েক আগে যিনি বাজার থেকে আসবার সময় বাসের তলায় একেবারে থেতলে গিয়েছিল। তার পেছনের লোকটিও আমার খুব চেনা, আমার অফিসেরই দপ্তরি। সে কদিন আগে অফিসের সামনে ট্রাম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসের তলায় গুড়িয়ে ছাতু হয়ে গিয়েছিল। আর একজনকে চিনতে পারলাম। হ্যাঁ, আমাদের ঝিয়ের 7 বছরের ছেলে রতন। সেও মারা গেছে বাসের চাকায়। বাকি লোকগুলোকে ঠিক বুঝতে পারলাম না, তবে রক্ত মাংসের মানুষ কেউ নয়, সবাই কঙ্কাল। বিকট চিৎকার
আর হাড়ে হাততালির কানে তালা ধরার শব্দ। লড়ে যা ভৈরব, গুপি দেখি তোর মুরদ। আর একদল চেঁচাচ্ছে, সাব্বাস গুপি, একটা আপার কাট, ভৈরবকে ঠান্ডা করে দে। একবার ভাবলাম যা থাকে কপালে, বাস থেকে দিই এক লাফ। কিন্তু ছুটন্তই বাস থেকে লাফ দিলে নির্ঘাত মৃত্যু। তাছাড়া নামবার জায়গা আটকেই তো যত সব মারামারি। হঠাৎ প্রচণ্ড এক শব্দ, মনে হলো মিনি বাসটা দু হাতে তুলে কে যেন আছড়ে ফেলল। হাড়ের খটাখট, কলকবজার ঝনঝনাত, সব লোকগুলো বুঝি তালগোল পাকিয়ে গেল। আমি বিদ্যুৎ গতিতে ছিটকে বাইরে গিয়ে পড়লাম। কতক্ষণ পড়েছিলাম জানি না। জ্ঞান হতে ব্যাঙের কর্কশ ঐক্যতান কানে এলো। বুঝতে পারলাম দেহের কোথায় চোট লেগেছে। হাত বুলিয়ে দেখতে গিয়েই চমকে উঠলাম। এক তিল মাংস কোথাও নেই, কেবল হাড় আর হাড়। স্বপ্ন দেখছি নাকি? চোখে হাত দিতে হাত ভিতরে ঢুকে গেল। চোখ নেই, বিরাট দুটি গর্ত। অনেক কষ্টে কঙ্কাল দেহটা নিয়ে উঠে দাঁড়ালাম। সমাপ্ত।